কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর 5th সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমাদের সিলেবাসে রয়েছে ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল। তো অর্থনৈতিক ভূগোলে তোমাদের সিলেবাসে একটি গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে। সেই থিওরিটি হলো অ্যালফ্রেড ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি বা লিস্ট কস্ট থিওরি। তো আজকে আমরা এই থিওরিটি সম্বন্ধে আলোচনা করব। যেহেতু থিওরিটি অনেক বড়, তাই তোমাদের প্রায় 3টি ভিডিও লাগবে এই থিওরিটি কভার করার জন্য। তো তোমরা প্রত্যেকটি ভিডিও দেখো এবং তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমরা শুরু করছি প্রথমেই অ্যালফ্রেড ওয়েবার। অ্যালফ্রেড ওয়েবার কে ছিলেন? অ্যালফ্রেড ওয়েবার ছিলেন একজন জার্মান অর্থনীতিবিদ এবং ভূগোলবিদ। তিনি 1909 খ্রিস্টাব্দে একটা থিওরি পাবলিশ করেন, যেই থিওরিটির নাম দেন তিনি ইউবার ডেন স্ট্যান্ডার্ডেস্ট ইন্ডাস্ট্রিয়াল। এটি যেহেতু জার্মান ভাষায় তাই এমন নাম, ইউবার ডেন স্ট্যান্ডার্ডেস্ট ইন্ডাস্ট্রিয়াল। এই থিওরি, এই শিরোনামে তিনি এই থিওরিটি প্রকাশ করেন। পরবর্তীতে 1929 খ্রিস্টাব্দে এই থিওরিটি ইংলিশ ভার্সনে প্রকাশিত হয় এবং থিওরিটির নাম হয় থিওরি অব দ্য লোকেশন অফ ইন্ডাস্ট্রিজ, মানে শিল্পের অবস্থান সম্বন্ধিত তত্ত্ব। এটা এই নামে প্রকাশিত হয় ইংলিশ ভার্সনে 1929 খ্রিস্টাব্দে। তো ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি বা এই থিওরিটির আরেকটি অপর নাম হচ্ছে লিস্ট কস্ট থিওরি। লিস্ট মানে হচ্ছে ন্যূনতম, কস্ট মানে হচ্ছে ব্যয়, থিওরি মানে হচ্ছে তত্ত্ব, মানে ন্যূনতম ব্যয় তত্ত্ব। তো আজকে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তিনি কি থিওরি দিয়েছিলেন, তার থিওরির উদ্দেশ্য কি, তার মডেলটি কেমন, এই সম্বন্ধে। তো এই থিওরিটি তিনি কার অনুপ্রেরণায় বা কার থিওরির অনুপ্রেরণায় তিনি এটি প্রকাশ করেছিলেন? অনুপ্রেরণা অনেকজনেরই নিয়েছিলেন, তবে মূল অনুপ্রেরণা নিয়েছিলেন ডাব্লু লর্নহার্টের। ডাব্লু লর্নহার্ট নামক একজন ইকোনমিক্সের তিনি তার থিওরি থেকে তিনি অনুপ্রেরণাটা নিয়েছিলেন। তো এই থিওরিটির মূল উদ্দেশ্যটা কি? এই থিওরিটির মূল উদ্দেশ্য কি? তোমাদেরকে এই থিওরির মূল উদ্দেশ্য জানতে গেলে প্রথম দুটি জায়গা দেখতে হবে, দুটো নাম, ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি এবং লিস্ট কস্ট থিওরি। এই দুটো নাম তোমরা যদি বুঝে যাও তাহলে এই থিওরিটির মূল উদ্দেশ্য জেনে নিবে। তো কি ইন্ডাস্ট্রিয়াল লোকেশন মানে হচ্ছে শিল্পের অবস্থান, অর্থাৎ শিল্প কোথায় অবস্থান হবে, এবং লিস্ট কস্ট মানে ন্যূনতম ব্যয়। মানে এই থিওরিটি অ্যালফ্রেড ওয়েবার এই থিওরিটি প্রকাশ করেন এই উদ্দেশ্যে যে শিল্পকে কোথায় অবস্থান করলে, মানে কোথায় অবস্থান করালে, শিল্পকে কোথায় স্থাপিত করলে লিস্ট কস্ট মানে ন্যূনতম ব্যয় হবে। এবার যদি ন্যূনতম ব্যয় হয় তাহলে অবশ্যই লাভ বেশি হবে। লাভ বেশি হওয়ার ফলেই তো ইকোনমিটা চলবে। তো এই থিওরিটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোথায় শিল্পকে অবস্থান করলে ন্যূনতম ব্যয় হবে এবং লাভ অধিক হবে, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। তাহলে আশা করছি তোমরা এর প্রাথমিক ধারণা এবং মূল উদ্দেশ্যটুকু বুঝতে পারলে। এবার আমরা আসি অ্যাজাম্পশন। এখানে অ্যাজাম্পশন মানে হচ্ছে প্রাথমিক অনুমান। প্রাথমিক অনুমান বলতে কি বোঝায়? যে কোনো একটা থিওরি বা মডেল কাজে লাগার জন্য কিছু অবস্থার দরকার হয়, মানে এই অবস্থাগুলো থাকলে এই থিওরিটি কাজে লাগবে, না হলে লাগবে না। সহজভাবে যদি বলি, যে যদি তোমরা একটা দোকান খোলো, যদি একটা কাপড়েরই দোকান খোলো, তাহলে তোমাদের কোন কোন জিনিসগুলো থাকা আবশ্যক, মানে এগুলো লাগবেই। যেমন তোমাদের একটা যদি কাপড়ের দোকান খোলো, তোমাদের কাপড়ের দোকানটার জন্য একটা পারফেক্ট লোকেশন দরকার। কোথায় দোকানটা তৈরি করলে বেশি বিক্রি হবে, এই জায়গাটা দরকার। তারপরে মূলধন দরকার বা টাকা পয়সার দরকার। তারপর হচ্ছে কোথায় থেকে কাপড় আসবে সেটা দরকার, অ্যাডভার্টাইজমেন্টের দরকার। তো এই বিষয়গুলো লাগবেই একটা দোকান খোলার জন্য বা একটা দোকানকে চালানোর জন্য বা একটা ব্যবসা চালানোর জন্য। তো এই অ্যাজাম্পশন বিষয়টাও ঠিক, যে এই থিওরিটি কাজে লাগবে এই জিনিসগুলো থাকলেই, না হলে কাজে লাগবে না। তো এই বিষয়গুলো কি কি? প্রথমেই দেখছো লেখা আছে সমসত্ব পরিবেশ। আশা করছি তোমরা লেখাগুলো বুঝতে পারছো। সমসত্ব পরিবেশ। সমসত্ব পরিবেশ বলতে কি বোঝানো হয়েছে? সমসত্ব পরিবেশ মানে হচ্ছে যেই অঞ্চলটাতে এই ইন্ডাস্ট্রি বা শিল্পকে অবস্থান করানো হবে বা করা হবে, সেই অঞ্চলটা হবে একই ধরনের। মানে একই ধরনের অঞ্চল মানে যেখানে
এক জায়গায় দেখা যাচ্ছে পাহাড় আছে, এক জায়গায় পর্বত আছে, এক জায়গায় নদী আছে, এক জায়গায় মালভূমি আছে, এক জায়গায় মরুভূমি আছে, এই রকম থাকবে না, একই ধরনের জায়গা থাকবে। তারপর আবার সমসত্ব পরিবেশের আরো উদাহরণ হচ্ছে সেখানকার জলবায়ু একই থাকবে। জলবায়ু একই থাকবে মানে সেখানে দেখা যাচ্ছে কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, কোনো জায়গায় তুষারপাত হচ্ছে, কোনো জায়গায় প্রচুর রোদ পড়ছে, এইরকম হবে না। যে কোনো এক ধরনের সম জলবায়ু থাকবে, মানে একই ধরনের জলবায়ু থাকবে এই রকম। তারপর জনসংখ্যার বন্টন, মানে গোটা এলাকায় জনসংখ্যা অর্থাৎ মানুষ একইভাবে বন্টিত থাকবে, মানে একইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এমন হবে না যে কোথায় 100টা আছে, কোথায় 2টো আছে, কোথায় 50টা আছে, এইভাবে থাকবে না, মানে সমানভাবে বন্টিত থাকবে সেই অঞ্চলটিতে। তো এগুলোই হচ্ছে সমসত্ব পরিবেশ বোঝানো হয়েছে। 2 নম্বর দেখো, 2 নম্বর অ্যাজাম্পশন লেখা আছে বাজার। বাজার মানে কি? বাজার মানে হচ্ছে মার্কেট। শিল্প স্থাপন করার উদ্দেশ্য কি? শিল্প স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে পণ্য তৈরি করা বা দ্রব্য তৈরি করা বা মাল তৈরি করা এবং সেটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা। তো এখানে বাজার বলতে বোঝানো হয়েছে এমন একটা বাজার থাকবে যেখানে যেই পণ্যটা তৈরি করা হবে, মানে যেই ইন্ডাস্ট্রিটা তৈরি করা হবে এবং সেই ইন্ডাস্ট্রিতে যেই পণ্যটা বা যেই দ্রব্যটা বা যেই বিষয়গুলো তৈরি করা হবে সেটার যেন বাজারে চাহিদা থাকে। বাজারে চাহিদা থাকতে হবে এবং বাজারে প্রতিযোগিতা থাকতে হবে। প্রতিযোগিতা মানে হচ্ছে আমার পণ্য থেকে, আমি যেই পণ্যটা তৈরি করছি তার থেকেও ভালো পণ্য থাকতে পারে বা তার থেকেও খারাপ পণ্য থাকতে পারে, এমন প্রতিযোগিতা থাকতে হবে। তো এটা হচ্ছে বাজার। 3 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে শ্রমিক। শ্রমিক বলতে কি বোঝানো হয়েছে? শ্রমিক বলতে এখানে বোঝানো হয়েছে যেই শ্রমিকগুলো বা যেই মানুষগুলো ইন্ডাস্ট্রি বা শিল্পতে কাজ করবে তাদের কার্যক্ষমতা একই থাকবে, মানে সবাই একই ধরনের কাজ করতে পারবে, কেউ বেশি করবে না, কেউ কম করবে না। মানে দেখা যাচ্ছে যে একজন 10 কেজি মাল তৈরি করছে, একজন 2 কেজি মাল তৈরি করছে, এই রূপ হবে না। সবাই একই ধরনের মাল তৈরি করবে বা একই ধরনের সবার কার্যক্ষমতা রয়েছে এবং তাদের শ্রম বা তাদেরকে যে ভাড়াটা দিতে হয় সেটাও যেন একই থাকে সবার জন্য। মানে সবাই যেন 100 টাকা করে যদি সবাইকে শ্রম দেওয়া হয় বা টাকা দেওয়া হয় সেটা যেন 100 টাকাই থাকে, কারোর 50 টাকা, কারোর 40 টাকা, কারোর 100 টাকা, এইরকম যেন না হয়। তো এই বিষয়টা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে কাঁচামাল। কাঁচামালের যোগান থাকতে হবে এবং কাঁচামাল যেন সুলভে পাওয়া যায়। ওয়েবার এখানে কাঁচামালকে প্রধানত প্রথমে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল, সর্বত্রপ্রাপ্ত, এবং 2 নম্বর হচ্ছে কেন্দ্রীভূত। কেন্দ্রীভূত এই দুটি প্রকার কাঁচামালের তিনি প্রথমে কথা বলেছেন। তো সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল কি? তোমাদের এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম করা আছে, ডায়াগ্রামটাকে বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে পৃথিবী এবং একটা হচ্ছে এশিয়া মহাদেশ। একটা এশিয়া মহাদেশের একটা আমি সাধারণ চিত্র করেছি এবং একটা পৃথিবীর চিত্র আছে। তো সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল বলতে এমন কাঁচামালগুলিকে বোঝানো হয়েছে যেটা গোটা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। উদাহরণস্বরূপ যদি বলা যায় তাহলে সূর্যের আলো। সূর্যের আলো পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। জল, জল পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, সেটা নোনা জল হোক আর স্বাদু জল হোক, মিষ্টি জল হোক, নোংরা জল হোক, কিন্তু জল সব জায়গায় পাওয়া যায়। তারপর কোন জিনিসগুলো পাওয়া যায়? মাটি সব জায়গায় পাওয়া যায় বা ভূমি সব জায়গায় পাওয়া যায়, মানে যেগুলো সব জায়গায় পাওয়া যায় এই বিষয়গুলো। বাতাস বা বায়ু, বায়ুও সব জায়গায় বা বাতাস সব জায়গায় পাওয়া যায় বা এয়ার, এগুলো সব জায়গায় পাওয়া যায়। তো এগুলো হচ্ছে সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল যেগুলো পৃথিবীর সব জায়গায় পাওয়া যাবে। কেন্দ্রীভূত কাঁচামাল কি? কেন্দ্রীভূত কাঁচামাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায় এবং সেটাকে তুলে নিয়ে যাওয়া যায় না, অর্থাৎ সেটাকে নিয়ে যাওয়া যায় না, অন্য জায়গায় সরানো যায় না। উদাহরণস্বরূপ বলা যায় ভারতের এই পশ্চিমবঙ্গের এখানে রানীগঞ্জ আছে, রানীগঞ্জে কয়লার খনি রয়েছে যেখানে কয়লা পাওয়া যায়। তো কয়লা হচ্ছে একটা কেন্দ্রীভূত কাঁচামালের উদাহরণ, মানে এখানেই পাওয়া যায় বা এই জায়গাতেই পাওয়া যায়। এটাকে নিয়ে চলে যাওয়া যাবে না যে রানীগঞ্জের সব কয়লাকে নিয়ে চলে যাওয়া হলো বা রানীগঞ্জের কয়লা খনিকে চায়নাতে নিয়ে চলে যাওয়া হলো, এমন হবে না। তো এটা কেন্দ্রীভূত, মানে এখানে এসেই এই কাঁচামালকে সংগ্রহ করতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প নেই। তো এই দুটো বিষয় তিনি কাঁচামালের ক্ষেত্রে প্রাথমিকভাবে বলেছেন। 5 নম্বর বিষয় হচ্ছে পরিবহন ব্যয়। পরিবহন ব্যয় বলতে বোঝানো হয়েছে যে পরিবহন ব্যয় মানে হচ্ছে কাঁচামালকে সংগ্রহ করার পর পণ্য তৈরি করা, মানে শিল্প কেন্দ্রে নিয়ে যাওয়া, তারপর পণ্য তৈরি করার ক্ষেত্রে যেই পরিবহন ব্যয় দরকার, অর্থাৎ সেটাকে নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যয় দরকার। আবার যখন শিল্প কেন্দ্রে পণ্য বা সামগ্রীটা তৈরি হয়ে যাবে সেটাকে আবার বাজারে বিক্রি করার জন্য আবার পরিবহন ব্যয় দরকার। তো এটাই হচ্ছে এখানে পরিবহন ব্যয় বলতে তিনি বুঝিয়েছেন যে পরিবহন ব্যয়ের সব জায়গায় সমান ব্যয় হবে, মানে
দূরত্ব যত বাড়তে থাকবে 10 টাকা, এখানে যদি 1 কিলোমিটার যায় 10 টাকা, 10 কিলোমিটার গেলে 100 টাকা, এইভাবে পরিবহন ব্যয় সব জায়গায় সমান থাকবে, কোনো জায়গায় বেশি কম হবে না। তো এই বিষয়টা তিনি বুঝিয়েছেন। এবার আমরা মূল থিওরিতে আসছি। এই বিষয়গুলোর ভিত্তিতে, এই অ্যাজাম্পশনগুলোর ভিত্তিতে তিনি শিল্প কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত করলে বা কোথায় বসালে সব থেকে কম খরচ হবে এবং লাভ বেশি হবে, তো তার ক্ষেত্রে তিনি 3টে মূল নীতির কথা বলেছেন। এই 3টি মূল নীতি হচ্ছে, একটা হচ্ছে পরিবহন ব্যয় নীতি, 2 নম্বর হচ্ছে শ্রমিক দর নীতি, 3 নম্বর হচ্ছে শিল্প সমাবেশ নীতি। তো যেহেতু এই বিষয়গুলো অনেক বড় বড়, তাই আজকে আমরা পরিবহন ব্যয় নীতির অর্ধেক অংশ বোঝার চেষ্টা করব, কারণ পরিবহন ব্যয় নীতিটাই অনেকটা বড়, শ্রমিক দর এবং শিল্প সমাবেশ নীতি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো আজকে আমরা প্রধানত পরিবহন ব্যয় নীতিটা বোঝার চেষ্টা করব। পরিবহন ব্যয় নীতির 2টো মডেল আছে, একটা হচ্ছে 2 কেস মডেল, 2 নম্বর হচ্ছে 3 কেস মডেল। তো আমরা 2 কেস মডেলটা আজকে বোঝার চেষ্টা করব, যাতে আমাদের প্রাথমিক ধারণা ক্লিয়ার হয় এবং আমরা আস্তে আস্তে বুঝতে পারি। তো এই ওয়েবারের থিওরিটা 3টে ভিডিওতে কমপ্লিট হবে, তাই তোমরা এই ভিডিওটা দেখার পর অবশ্যই 2টো ভিডিও দেখবে, যেটা কাল পরশুর মধ্যে 2টো ভিডিও আপলোড হয়ে যাবে। তো আসো আজকে আমরা পরিবহন ব্যয় নীতিটা বোঝার চেষ্টা করি। তো আমি আগেই সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে লিখে রেখেছি, যাতে আমরা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তো পরিবহন ব্যয় নীতি বলতে কি বোঝানো হয়েছে? পরিবহন ব্যয় নীতি বলতে বোঝানো হয়েছে যে পরিবহন ব্যয় যেটা হয়, কাঁচামাল সংগ্রহ থেকে শিল্প কেন্দ্রে নিয়ে যাওয়া পর্যন্ত একটা পরিবহন ব্যয় হয়, আবার শিল্প কেন্দ্র থেকে আবার বাজারে সেই পণ্যটাকে নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যয় হয়। এই পরিবহন ব্যয়টাকে কিভাবে কমানো যায়, বা এই পরিবহন ব্যয় কমানোর জন্য কোথায় শিল্প তৈরি করা যায়, এই নীতিটাই হচ্ছে পরিবহন ব্যয় নীতি। আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, তোমরা পুরোটা দেখো। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে মোট পরিবহন ব্যয় কিভাবে বের করা যায়। লিখে রেখেছি মোট পরিবহন ব্যয়। মোট পরিবহন ব্যয় বের করা যায়, 1 নম্বর হচ্ছে কাঁচামালের পরিবহন ব্যয়, 2 নম্বর হচ্ছে উৎপাদিত পণ্য পরিবহন ব্যয়। এই দুটো ব্যয়কে যোগ করলে পাওয়া যায় মোট পরিবহন ব্যয়। এবার তোমরা এখানে নিচে লেখা আছে দেখো, কাঁচামাল পরিবহন ব্যয়ের নিচে লেখা আছে ব্র্যাকেটে কেন্দ্রীভূত কাঁচামাল। আমি তোমাদের প্রথমেই কাঁচামালের 2টি প্রকারভেদ বললাম, একটা হচ্ছে সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল এবং একটা হচ্ছে কেন্দ্রীভূত কাঁচামাল। তো সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল তো সব জায়গাতেই পাওয়া যায়, তো সেটাকে আবার তো গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু কেন্দ্রীভূত কাঁচামালকে কিন্তু যেখানে পাওয়া যায় সেখান থেকেই কিন্তু শিল্প কেন্দ্রে নিয়ে যেতে হবে, তাই সেখানে পরিবহন ব্যয় দরকার হয়। তাই মোট পরিবহন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীভূত কাঁচামালের পরিবহন ব্যয়টাকে আমাদের ধরতে হয়। তো এই বিষয়টাকে বোঝার জন্য তোমাদের একটা সিম্পল ডায়াগ্রাম দেখছো, এই লাইনের এই ডায়াগ্রামটা দেখো, এখানে লেখা আছে কাঁচামাল, এখানে লেখা আছে শিল্প, এখানে লেখা আছে বাজার। এই বিষয়টা বোঝো, এই জায়গাতে কাঁচামাল পাওয়া যায়, এই জায়গাতে এখানে কাঁচামাল লেখা আছে, এই জায়গাতে কাঁচামাল পাওয়া যায়। কাঁচামালের উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, ধরো এখানে লোহা পাওয়া যায়, ধরো এখানে লোহা আকরিক পাওয়া যায়, আকরিক লোহা পাওয়া যায়। এই আকরিক লোহা বা আয়রনকে শিল্প কেন্দ্রে নিয়ে যেতে, মানে যেখানে এই লোহা মানে কাঁচা লোহা, যেহেতু এই লোহাটাকে প্রক্রিয়াকরণ করার পরেই কিন্তু আমরা কাজে লাগানোর মতো লোহা পাবো। তো এই যে আমরা এখান থেকে ধরো লোহা নিয়ে গেলাম, লোহা নিয়ে যেতে হবে কোথায়, শিল্প কেন্দ্রে। এখানে শিল্প লেখা আছে, এটা হচ্ছে শিল্প কেন্দ্র। তো এই যে কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখান থেকে শিল্প কেন্দ্রে লোহাটা নিয়ে যেতে খরচ হলো 10 টাকা। এবার এখান থেকে লোহা তৈরি হলো, এখান থেকে এবার কাজের লোহা তৈরি হলো। এই কাজের লোহা তৈরি হওয়ার পর এই লোহাটাকে আবার বাজারে বিক্রি করতে নিয়ে যেতে খরচ হলো 10 টাকা। এটা তো নয় যে লোহা তৈরি করার পর বা শিল্প যেই পণ্যটা তৈরি হলো সেটাকে আমরা বাড়িতে গুছিয়ে রাখবো, সেটাকে আমাদের তো বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। তো আবার সেটাকে বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হলো 10 টাকা। তো কাঁচামালের ক্ষেত্রে খরচ হলো 10 টাকা, পরিবহন আর উৎপাদিত পণ্য পরিবহন ব্যয়ের ক্ষেত্রে খরচ হলো 10 টাকা। তাহলে সমান সমান কত হলো, 20 টাকা। এই 20 টাকাটাই হচ্ছে মোট পরিবহন ব্যয়। তাহলে আশা করছি এই জায়গাটুকু তোমরা বুঝতে পারলে। এবার আমরা আর একটা বিষয় বোঝা দরকার, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 2 মার্কের জন্য এসে থাকে, যে এমআই বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স কি। ম্যাটেরিয়াল ইন্ডেক্স, ম্যাটেরিয়াল ইন্ডেক্স, ম্যাটেরিয়াল ইন্ডেক্স বা পণ্য সূচক, পণ্য সূচক, পণ্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স কি জিনিস।
এখানে তোমরা কথাতেই বুঝতে পারছো, ম্যাটেরিয়াল মানে হচ্ছে পণ্য, সূচক মানে ইন্ডেক্স মানে হচ্ছে সূচক। তো পণ্যর সূচক মানে পণ্যকে একটা বিষয়, পণ্যকে একটা নির্দিষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে যে পণ্যটা এমন, সেটাই হচ্ছে পণ্য সূচক। একটু বিষয়টা বোঝাচ্ছি ভালো করে। এখানে দেখো সমান সমান দিয়ে লেখা আছে কাঁচামালের ওজন, আর নিচে লেখা আছে পণ্যের ওজন, মানে ভাগ করলে পাওয়া যায় ম্যাটেরিয়াল ইন্ডেক্স। এবার বিষয়টা বোঝার চেষ্টা করো। ধরো এখানে লেখা আছে MI গ্রেটার দেন 1, মানে ম্যাটেরিয়াল ইন্ডেক্স যদি 1-এর থেকে বেশি হয় তাহলে এটা হবে অবিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল। এবং ম্যাটেরিয়াল ইন্ডেক্স যদি 1-এর থেকে কম হয় তাহলে সেটা হবে বিশুদ্ধ কাঁচামাল। এবার বিশুদ্ধ এবং অবিশুদ্ধ জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। অবিশুদ্ধ কাঁচামাল কোনগুলো? অবিশুদ্ধ কাঁচামাল হচ্ছে সেই কাঁচামালগুলো যেগুলো আমরা যখন নিয়ে যাই তারপরে তার ওজন হ্রাস হয়, মানে সেখান থেকে যে পণ্যটা মানে কাঁচামাল থেকে যেটা ব্যবহারযোগ্য পণ্য বা দ্রব্য তৈরি হয় তার ওজন কমে যায়, সেটাই হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এবং বিশুদ্ধ কাঁচামাল কোনটা? বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে যার ওজন বাড়ে কিন্তু কমে না, সেটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। একটু বোঝার চেষ্টা করি। ধরো 1 টন লোহা বা 10 টন লোহা ধরলাম আমরা, 10 টন আকরিক লোহা। তো কাঁচামালের ওজন এখানটাতে দেখো, কাঁচামালের ওজন আমরা লিখলাম 10 টন আকরিক লোহা, 10 টন আকরিক লোহা ধরলাম। এবং পণ্যের ওজন 10 টন আকরিক লোহা থেকে 3 টন আসল লোহা পাওয়া যায়, মানে সব থেকে কমা যেই আকরিক লোহাটা হয় সেখান থেকে 3 টন 4 টন মতো আকরিক লোহা পাওয়া যায়, মানে আসল লোহা পাওয়া যায়, ব্যবহারযোগ্য লোহা পাওয়া যায়। তো এবার যদি এটাকে আমরা ভাগ করি তাহলে ভাগটা কি হবে? তাহলে 3.33 সামথিং আসছে। এখানে লেখা আছে দেখো MI গ্রেটার দেন 1, মানে ম্যাটেরিয়াল ইন্ডেক্স যদি 1-এর থেকে বেশি হয় তাহলে সেটা হবে অবিশুদ্ধ কাঁচামাল। এখানে কত আছে? 3.33, 1-এর থেকে বেশি, তো 3.33 তো 1-এর থেকে বেশি। তাহলে এই যে লোহা, আকরিক লোহা, এটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এবার আমরা আসি একটা বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে। বিশুদ্ধ কাঁচামাল হিসেবে আমরা কি ধরতে পারি? পাট ধরতে পারি। পাটের কি হয়? পাট থেকে যখন আবার নতুন কোনো পণ্য, দড়ি, বস্তা এইসব তৈরি হয় তখন তাদের ওজন আবার বাড়ে। তো ধরো 10 টন একইভাবে পাট ধরলাম, সেটা হচ্ছে কাঁচামাল, পাটটা হচ্ছে কাঁচামাল। এবার পাট থেকে তৈরি যেই বিভিন্ন দ্রব্যগুলো তাদের ওজন হলো 11 টন। তাহলে যদি আমরা 11কে 10 দিয়ে ভাগ করি তাহলে আসছে সামথিং, দশমিকের শূন্য নিলে সামথিং আসছে 9, মানে 0.9, মানে 1-এর থেকে কম। 0.9 তো 1-এর থেকে কম, 0.9 যেহেতু 1-এর থেকে কম তাহলে সেটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাটেরিয়াল ইন্ডেক্স হচ্ছে কাঁচামালটা বিশুদ্ধ কাঁচামাল না অবিশুদ্ধ কাঁচামাল, এই বিষয়টাকে সূচক করার একটা বা নির্ণয় করার একটা পদ্ধতি হচ্ছে ম্যাটেরিয়াল ইন্ডেক্স বা পণ্য সূচক। তো পণ্য সূচক বের করার নিয়ম কি? কাঁচামালের ওজন বাই পণ্যের ওজন। তাহলে আমরা বুঝতে পারবো কাঁচামালের ওজন বাই পণ্যের ওজন যদি 1-এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে অবিশুদ্ধ, এবং 1-এর যদি কম হয় তাহলে সেটা হচ্ছে বিশুদ্ধ। আশা করছি এই কথাটা বুঝতে পারলে তোমরা। এবার এই বিশুদ্ধ অবিশুদ্ধ বা এতক্ষণ আমরা পরিবহন ব্যয় নীতির যেই সব জিনিসগুলো বুঝলাম তার ভিত্তিতে দুটি মডেল রয়েছে। দুটি মডেলের ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে শিল্প কেন্দ্রটা কোথায় অবস্থান করা যায় বা কোথায় অবস্থান করলে ব্যয় সব থেকে কম হবে, লাভ সব থেকে বেশি হবে। এটার জন্য দুটো মডেল রয়েছে, একটা হচ্ছে 2 কেস মডেল, 2 নম্বর হচ্ছে 3 কেস মডেল। 2 কেস মডেল বিষয়টা কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 কেস মডেল হিসাবে আমি পাশে রেখেছি অন র ম্যাটেরিয়াল অ্যান্ড অন মার্কেট। অন র ম্যাটেরিয়াল মানে হচ্ছে একটি কাঁচামাল, এবং অন মার্কেট মানে হচ্ছে একটি বাজার। মানে এখানে আমরা দুটি বিষয়ের ভিত্তিতে এই মডেলটাকে আলোচনা করব, মানে একটি মাত্র কাঁচামাল থাকবে এবং একটি মাত্র বাজার থাকবে। তো এখানে আমরা দুটি আমরা পরিস্থিতি ধরে নিলাম, মানে দুটি পরিস্থিতি আমরা ধরে নিলাম। একটা হচ্ছে সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল ও বাজার, 2 নম্বর হচ্ছে কেন্দ্রীভূত কাঁচামাল ও বাজার। এই বিষয় দুটো আমরা পরিস্থিতি ধরে নিলাম। এবার বিতে আমরা দেখেছি যে একটা বিশুদ্ধ রয়েছে এবং অবিশুদ্ধ রয়েছে, তো এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল ও বাজার,
এই যে এই পরিস্থিতিটা, মানে এখানে রয়েছে সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল একটা রয়েছে এবং একটা রয়েছে বাজার রয়েছে। এই পরিস্থিতিতে কোথায় শিল্প অবস্থান করলে আমাদের লাভ সব থেকে বেশি হবে বা ব্যয় সব থেকে কম হবে সেটা আমরা আলোচনা করব। তো ধরো এখানে আমি লিখলাম মার্কেট, এম মানে হচ্ছে মার্কেট, মানে হচ্ছে বাজার, মানে এখানে পণ্য বিক্রি হবে। এবার র ম্যাটেরিয়াল যেহেতু সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল, সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল মানে কি, যেই কাঁচামালটা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। এবার ধরো যে পৃথিবীর সব জায়গায় কাঁচামাল পাওয়া যায়, তো আমরা ইন্ডাস্ট্রি মানে শিল্প কেন্দ্রটা যদি আমরা কাঁচামাল এই বাজার থেকে দূরে করি, বাজার থেকে যদি দূরে করি, তো আমরা ধরো সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল থেকে আমরা কিছু একটা পণ্য তৈরি করলাম। এবার এই পণ্যটা আমরা মার্কেট থেকে দূরে তৈরি করছি, এখানে আমরা ইন্ডাস্ট্রি বা শিল্পটা স্থাপন করে। তো আমাদের এই পর্যন্ত আসতে খরচ হচ্ছে 100 টাকা, 100 টাকা খরচ হচ্ছে। এবার ধরো যেহেতু সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল মানে পৃথিবীর সব জায়গায় সব অবস্থায় পাওয়া যায়, তো এবার আমরা ইন্ডাস্ট্রিটাকে কি করলাম, মার্কেটের একবারে কাছে নিয়ে গিয়ে আমরা এখানে স্থাপন করলাম, এখানেই সেই কাঁচামাল থেকে পণ্য তৈরি হচ্ছে। তো এখান থেকে যেহেতু মার্কেটের কাছে, এই যে 100 টাকা খরচ, সেই 100 টাকা খরচটা লাগলো না, 10 টাকা খরচ লাগলো। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল ও বাজার, এই পরিস্থিতি থাকলে বাজারের কাছে ইন্ডাস্ট্রি বা শিল্প তৈরি করা হচ্ছে উত্তম। তাহলে পরিবহন ব্যয় কম লাগবে। আমরা তো পড়ছি তো পরিবহন ব্যয় নীতি, মানে পরিবহন ব্যয় কিভাবে কমানো যায় যাতে আমাদের লাভ বেশি হয় এবং ব্যয় ন্যূনতম হয়। তাহলে মার্কেটের কাছে যদি আমরা ইন্ডাস্ট্রি তৈরি করি তাহলে আমাদের লাভ বেশি হবে বা ব্যয় ন্যূনতম হবে। তাহলে বুঝতে পারলাম এই পরিস্থিতির ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি বা শিল্পটা কোথায় অবস্থান করতে হবে। এবার আমরা এই বি নম্বর পয়েন্টে আমরা দেখবো বিশুদ্ধ এবং অবিশুদ্ধ, এই দুটোর ক্ষেত্রে কোথায় শিল্প অবস্থান করা যায়। তো আমরা এখানে অবিশুদ্ধ, তো আমরা প্রথমে বিশুদ্ধটার বিষয়টা দেখব। বিশুদ্ধ কাঁচামাল কি, প্রথমেই বললাম বিশুদ্ধ কাঁচামাল এখানে যখন তোমরা পড়েছো এখানটাতে দেখলে যে বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে এমন কাঁচামাল যার ওজন বাড়তে পারে, মানে সেই কাঁচামাল থেকে তৈরি করা পণ্যের ওজন বাড়তে পারে কিন্তু কমতে পারে না, সেটাই হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। এবার ধরো আমি এখানে লিখে রেখেছি 10 কিলোমিটার, এখানে রয়েছে আর মানে হচ্ছে কাঁচামাল, মানে এখানে কাঁচামাল পাওয়া যায়। এবার এখানে হচ্ছে মার্কেট মানে হচ্ছে বাজার। এবার এই দুটোর মাঝে ইন্ডাস্ট্রি কোথায় তৈরি হবে সেটাই আমরা জানবো। এবার দেখো এখানে আমি লিখেছি 10 টাকা প্রতি টন, মানে 1 টন মাল এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে 10 টাকা খরচ হয়, মানে 10 কিলোমিটার রাস্তা, এই 10 কিলোমিটার রাস্তা মানে 1 টাকা কিলোমিটার খরচ হয়, মানে 1 টন মাল নিয়ে যেতে 1 কিলোমিটার প্রতি 1 টাকা খরচ হয়, তাহলে 10 কিলোমিটার নিয়ে যেতে 10 টাকা খরচ হবে। তাহলে আমরা ধরে নিলাম এখানে 10 টন বিশুদ্ধ যেহেতু, তাহলে আমরা 10 টন পাট ধরে নিলাম, 10 টন পাট আমরা ধরে নিলাম। এবার 10 টন পাট যদি আমরা ধরে নিই তাহলে কি হবে, আমরা যদি এই জায়গাতে ধরো এখানে 3 কিলোমিটার দূর, এই জায়গাতে যদি আমরা ইন্ডাস্ট্রি মানে আইটাকে আমরা এখানে লিখলাম যে এখান থেকে 3 কিলোমিটার দূরে আমরা তৈরি, মানে এখানে আমরা শিল্পকে তৈরি করলাম বা আমাদের শিল্প কেন্দ্র এখানে থাকলো যেখান থেকে আমাদের পণ্য তৈরি হবে। এবার এই 3 কিলোমিটার আসতে, এই 10 টন পাটকে 3 কিলোমিটার আনতে খরচ কত হয়, খরচ হচ্ছে 30 টাকা। 30 টাকা খরচ হলো, প্রথমে আমাদের এখান থেকে আনতে 30 টাকা খরচ হলো। এবার যেহেতু এটা বিশুদ্ধ কাঁচামাল মানে এর ওজন বাড়বে, এর থেকে পণ্য তৈরির মানে এই থেকে যে পণ্যগুলো তৈরি হবে তাদের ওজন বাড়বে, সেই কারণে এই 10 টন পাট থেকে এমন কিছু পণ্য তৈরি হলো তাদের ওজন হয়ে গেল 11 টন, 11 টন হয়ে গেল। এবার আমরা এই 11 টন যেই উৎপন্ন পণ্য তৈরি করলাম সেটাকে তো আমাদেরকে বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। এবার যদি আমরা সেটাকে বাজারে বিক্রি করতে নিয়ে যাই তাহলে আমাদের রাস্তা এখানে 3 কিলোমিটার রাস্তা আমাদের এখানে বাদ গেল, তাহলে পড়ে থাকলো 7 কিলোমিটার। এবার আমরা যেহেতু 7 কিলোমিটার রাস্তা আমাদের নিয়ে যেতে হবে, তাহলে 11 টনের ক্ষেত্রে কত টাকা লাগবে, যেহেতু 11 টন মাল মানে উৎপন্ন হয়েছে, পণ্য উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের 7 কিলোমিটার নিয়ে যেতে খরচ হবে, এই পর্যন্ত নিয়ে যেতে খরচ হবে 77 টাকা। তাহলে 30 টাকা আর 77 টাকা মানে মোট পরিবহন ব্যয়, প্রথমেই তোমাদের বলেছি যে মোট পরিবহন ব্যয় হচ্ছে কাঁচামালের পরিবহন ব্যয় আর উৎপাদিত পণ্যের পরিবহন ব্যয়, এই দুটোকে আমরা যদি মিলিয়ে দিই, যোগ করে দিই, তাহলে কত হচ্ছে 107 টাকা। 107 টাকা লাগছে, 107 টাকা লাগছে।
এবার ধরো আমরা বিষয়টাকে একটু ঘুরিয়ে দিলাম, এই যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রিটা আমরা এখানে না তৈরি করে আমরা তৈরি করলাম মার্কেটের কাছে। এখানটাতে আমরা ইন্ডাস্ট্রিটা তৈরি করলাম, এখান থেকে আমরা কেটে দিলাম যে এখানে আমরা ইন্ডাস্ট্রিটা এখানে তৈরি করলাম, একবারে মার্কেটের কাছে আমরা ইন্ডাস্ট্রিটা তৈরি করলাম। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত 10 টন মাল আসতে খরচ কত হচ্ছে? আমরা প্রথম থেকে ধরছি আবার যে 10 টন পাট আসতে এখান থেকে এই পর্যন্ত আসতে খরচ হচ্ছে 100 টাকা। 100 টাকা খরচ হচ্ছে, যেহেতু 10 কিলোমিটার আনতে হবে এবং প্রতি কিলোমিটার 1 টাকা করে খরচ হয়, তাহলে 10 টন মালের খরচ হচ্ছে 1 টাকা, এই 100 টাকা। এবার 100 টাকা খরচ হচ্ছে, এবার মার্কেটের কাছে যেহেতু ইন্ডাস্ট্রিটা তৈরি বা শিল্প কেন্দ্রটা তৈরি, তাই মার্কেটে নিয়ে যেতে আর খরচ হচ্ছে না, মার্কেটে এই পণ্যগুলো নিয়ে যেতে আর খরচ হচ্ছে না। তাহলে আমাদের 100 টাকা পরিবহন ব্যয়ের মধ্যে কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রথমে লাগছিল 107 টাকা, কিন্তু এখন লাগছে 100 টাকা। তাহলে আমাদের বাঁচলো কত টাকা? বাঁচলো আমাদের হচ্ছে 7 টাকা, আমাদের বাঁচলো, কম টাকা লাগলো, 7 টাকা কম লাগলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি বা শিল্প কেন্দ্রটা সবসময় মার্কেটের কাছাকাছিতে তৈরি করলে আমাদের ব্যয় ন্যূনতম হবে, মানে পরিবহন ব্যয় ন্যূনতম হবে। আশা করছি তোমরা বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে বিষয়টা বুঝতে পারলে। এবার আমরা অবিশুদ্ধর ক্ষেত্রে বুঝবো, এই দুটোকে তোমরা মিলিয়ে পড়বে, তাহলে বিষয়টা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে একই ব্যাপার, এই 10 টন, এখানে আমরা 10 টন এবার লোহা ধরবো, যেহেতু অবিশুদ্ধ কাঁচামাল আকরিক লোহা ধরলাম আমরা, আকরিক লৌহ আকরিক, 10 টন লৌহ আকরিক। এই 10 টন লৌহ আকরিককে যদি আমরা ডাইরেক্ট মার্কেটের কাছে এখানে যদি ইন্ডাস্ট্রি তৈরি করি, এখানে ধরো আমরা ইন্ডাস্ট্রি তৈরি করলাম একবারে মার্কেটের কাছে বা এখানে শিল্প কেন্দ্র তৈরি করলাম, তাহলে আমাদের খরচ হলো কত টাকা? নিয়ে যেতে আমাদের খরচ হলো 100 টাকা। 10 টন নিয়ে যেতে আমাদের 100 টাকা খরচ হলো। এবার 10 টন নিয়ে যেতে আমাদের যেহেতু 100 টাকা খরচ হলো, এখানে তো আর পরিবহন ব্যয় লাগছে না, একবারে মার্কেটের কাছে যেহেতু, তাই পরিবহন ব্যয় আর লাগছে না, এই 100 টাকাতেই হয়ে গেল। কিন্তু এই যে 10 টন লোহা, এই লৌহ আকরিক থেকে আসল লোহা, যেটা কাজের লোহা বা যেই পণ্যটা তৈরি হবে, সেটা দেখা যাচ্ছে 3 টন মাত্র তৈরি হচ্ছে। মানে আমাদের এই 3 টন পণ্যর জন্য আমাদের খরচ হচ্ছে কত টাকা? 100 টাকা পরিবহন ব্যয় লাগছে, 100 টাকা পরিবহন ব্যয় আমাদের লাগছে। এবার আমরা যদি বিষয়টাকে একটু ঘুরিয়ে দিই, দিয়ে আমরা ধরো এখানে 3 কিলোমিটার আগে ধরেছিলাম যে 3 কিলোমিটার দূরে এখানে আমরা ইন্ডাস্ট্রিটা তৈরি করলাম বা শিল্প কেন্দ্রটা এখানে তৈরি করলাম, 3 কিলোমিটার দূরে আমরা শিল্প কেন্দ্রটা তৈরি করলাম। তাহলে আমাদের 10 টন লোহা এই 3 কিলোমিটার নিয়ে যেতে খরচ কত হয়? একই রকম 30 টাকা খরচ হবে। কিন্তু দেখো আমি বলেছি এটা যেহেতু অবিশুদ্ধ কাঁচামাল, তাই এই অবিশুদ্ধ কাঁচামাল থেকে যেই পণ্যটা তৈরি হবে তার ওজন হ্রাস পাবে, মানে ওজন কমবে। কতটুকু কমবে? 3 টন কমবে, 7 টন বাদ চলে যাবে। মানে 3 টন থাকবে, 7 টন বাদ চলে যাবে। তাহলে 3 টন, তাহলে এখানেও 3 টনই বের হবে, তাহলে 3 টন বের হলো। আমি কি বলেছি? 10 টন নিয়ে যেতে, 10 কিলোমিটার নিয়ে যেতে 100 টাকা খরচ হয়। তাহলে খুব সহজ অঙ্ক যে 3 টন যদি আমরা 7 কিলোমিটার নিয়ে যাই তাহলে 21 টাকা খরচ হবে। তাহলে এই 3 টন আমরা বাদ বাকি 7 কিলোমিটার মার্কেট পর্যন্ত নিয়ে গেলাম, যেই পরিবহন ব্যয়টা হলো সেই পরিবহন ব্যয়টা হচ্ছে 21 টাকা এবং আমাদের আগে লাগলো 30 টাকা। তাহলে আমাদের টোটাল কত পরিবহন ব্যয় লাগলো? 51 টাকা। তাহলে আমাদের এখানে বিষয়টা বোঝার যে যদি আমরা মার্কেটের থেকে দূরে এবং কাঁচামাল সংগ্রহ স্থানের কাছে যদি আমরা ইন্ডাস্ট্রি বা শিল্পটা তৈরি করি, তাহলে আমাদের পরিবহন ব্যয় লাগছে 51 টাকা। এবং যদি মার্কেটের কাছে তৈরি করি এবং শিল্প কেন্দ্র থেকে দূরে করি অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে, তাহলে খরচ হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের ন্যূনতম ব্যয় কত, মানে আমাদের টাকা বাঁচলো যদি আমরা এখানে যদি আমরা শিল্প কেন্দ্রটা তৈরি করি, তাহলে আমাদের 49 টাকা আমাদের বাঁচলো, এই 49 টাকা আমাদের বাঁচলো। তাহলে আমাদের বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে এইটুকুই আমাদের বুঝতে হবে যে বিশুদ্ধ যদি কাঁচামাল হয় তাহলে শিল্প কেন্দ্রটা তৈরি করতে হবে মার্কেটের কাছে অর্থাৎ বাজারের কাছে, এবং কাঁচামালটা যদি অবিশুদ্ধ হয় তাহলে আমাদের শিল্প কেন্দ্রটা তৈরি করতে হবে কাঁচামাল সংগ্রহ অঞ্চলের কাছে।
এটাই হচ্ছে বিষয়টা বোঝার জন্য। টু কেস মডেলের ক্ষেত্রে এই বিষয়টুকুই তোমাদের বুঝতে হবে। তোমরা যদি পরীক্ষাতে যদি গোটা তোমাদের ওয়েবারের থিওরি পড়ে, তাহলে তোমরা যদি এই বিষয়টুকুই তোমরা যদি নোট মোট না তৈরি করে যদি শুধু এই বিষয়টুকু লিখে চলে আসো, তাহলে তোমরা 10-এর মধ্যে 7-8 পেয়ে যাবে। কারণ এখানে তোমরা প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিলাম। এরপরে তো তোমাদের নোট তৈরি করতে হবে আলাদা করে, যেটা তোমরা মুখস্থ করবে সেইভাবে তোমাদের উদাহরণ সহ বুঝিয়ে দিতে হবে। তো সেটা আমি নোট দিয়ে দেব। কিন্তু আশা করছি তোমরা এই বিষয়টুকু বুঝতে পারলে যে টু কেস মডেলের ক্ষেত্রে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ পণ্যের কাঁচামালের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিটা বা শিল্প কেন্দ্রটা কোথায় অবস্থিত হবে। পরিবহন ব্যয় নীতির আমাদের আজকে অর্ধেক পার্ট কমপ্লিট হলো। এর পরের ভিডিওতে আমরা অর্ধেক পার্ট কমপ্লিট করব এবং আর যে বিষয় কিছু রয়েছে সেটা কমপ্লিট করব, এবং লাস্টের একটা ভিডিও যেটা 3 নম্বর ভিডিও হবে সেটাতে আমরা সমালোচনাটা আলোচনা করব। মানে এই থিওরির সমালোচনা কি বা এই থিওরির ত্রুটি বিচ্যুতি কি, মানে এই থিওরির মানে কি অসুবিধা রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা এই বিষয়টুকু বোঝার চেষ্টা করো। ক্রিটিক্যাল বিষয় বুঝতে অনেকটা অসুবিধা হতে পারে, তোমরা 2-3 বার দরকার হলে ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝে যাবে।